স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। হাওড়ে ধান ও মাছ উৎপাদনে দুই মন্ত্রণালয়ের মধ্যে মতবিরোধ রয়েছে। হাওড়ের মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে, সেই সাথে হাওড়ের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা-বিল পরিদর্শন শেষে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বাইক্কা-বিল সহ দেশের অন্যান্য অভয়শ্রমগুলো খননের ঘোষণা দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিনা আক্তার সহ অন্যান্যরা। ফেনীর দাগনভূঞা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। দুপুর 12টার দিকে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ রোডে এই ঘটনা ঘটে। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে 1.5 মাস ধরে আব্দুল আওয়াল মিন্টুর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক সহ নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। দুপুরে আকবর হোসেনের অনুসারী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ একটি মিছিল বের করলে জেলা ছাত্রদলের সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীরা বাধা দেন। পরে তাদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। এক পর্যায়ে কাজী জামশেদুর রহমান ফটিক ঘটনাস্থলে এলে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। জয়পুরহাটে 19টি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষক দল। সকালে শহরের পাচুর মোড় 0 পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে বলে জানান বক্তারা। মানববন্ধনে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষক দলের আহ্বায়ক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বাতিলের আলটিমেটাম দিয়েছে পদ বঞ্চিতরা। দাবি মানা না হলে উত্তরবঙ্গ ব্লকেট করার ঘোষণা দিয়েছেন তারা। সকালে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিরাজগঞ্জ জেলা কমিটিতে পদ বঞ্চিত ছাত্র নেতারা। তাদের অভিযোগ, যারা সরাসরি আন্দোলনে জড়িত ছিল তাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের নিয়ে কমিটি করা হয়েছে। 6 ঘন্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান তারা। দাবি আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেট করার কথা জানান তারা। এ সময় সদ্য অনুমোদন হওয়া কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন কয়েকজন। এর আগে শনিবার সজীব সরকারকে আহ্বায়ক ও মেহেদী হাসানকে সদস্য সচিব করে 284 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পহেলা ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে পর্যটক যাতায়াত। দ্বীপটির পরিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত কতটুকু প্রভাব ফেলবে এবং কী ধরনের কার্যক্রম বাস্তবায়ন হবে তা নিয়েই আলোচনা সর্বমহলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শিগগিরই দ্বীপটি নিয়ে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে গৃহীত চূড়ান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করা হবে। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগে প্রতিবছর পর্যটন মৌসুমে ভ্রমণে আসেন লাখো পর্যটক। আগে প্রতি বছর অক্টোবর থেকে মার্চ 6 মাস দ্বীপটিতে পর্যটক গেলেও এর পরিবেশ রক্ষায় তা সীমিত করে চলতি মৌসুমে নভেম্বর থেকে জানুয়ারি 3 মাস করা হয়। এর মধ্যে শুধু জানুয়ারি মাসে পর্যটকরা রাত্রি যাপনের সুযোগ পাচ্ছে। ডিসেম্বরে শুরু করতে করতে 15 দিন পার হয়ে গেছে। 16 তারিখ থেকে কিছু লোকজন আমরা দেখেছি। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে। এমন বিধি নিষেধের কারণে জীবিকা নিয়ে সংকটে পড়েছে পর্যটক নির্ভর দ্বীপের বাসিন্দারা। ব্যবসায়ীরা বলছেন, দ্বীপবাসীর জীবিকার পাশাপাশি পর্যটন খাতের বিনিয়োগের বিষয়টি মাথায় রেখেই পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতি বছর এটা নিয়ে আলোচনা হয়। আমাদের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, এটা কোটি কোটি টাকার সরকারি বিভিন্ন ব্যাংক থেকে লোন, যেখানে ব্যাংক সেক্টর ভেঙে পড়েছে এই লোনের কারণে। তা আমরা কিভাবে এই ব্যাংক লোনগুলো পরিশোধ করব? বাংলাদেশে একমাত্র এলাকা বলা যায় সেন্ট মার্টিন, যেখানে হচ্ছে কোনো কলকারখানা নেই, যেখানে হচ্ছে যান্ত্রিকতা নেই, যেখানে কার্বন নিঃসরণ হয় না। আগে বরং এর চেয়ে বেশি পরিবেশের ক্ষতি হতো যখন পর্যটক যেত না। ওই সময় ওখান থেকে জিনুক সামগ্রীগুলো আহরণ করতে স্থানীয়রা। অন্যদিকে পরিবেশবাদীরা বলছেন, কেবল বিধিনিষেধ আরোপ করে প্রতিবেশ রক্ষা সম্ভব নয়। আর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন জানায়, দ্বীপবাসীকে সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় করণীয় নির্ধারণে কাজ করছে সরকার। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করেছেন, ঠিক আছে, কিন্তু এই 9 মাস কি করবেন
কিভাবে পরিবেশ সুরক্ষা করবেন, কিভাবে এই পরিবেশকে উদ্ধার করবেন, সেটাও একটু জানানোর প্রয়োজন বলে আমি মনে করি। সেন্ট মার্টিন স্থানীয় লোকজনের সাথে কথা বলে তাদেরকে নিয়েই আমরা কীভাবে পরিবেশ ও সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ উন্নয়ন করতে পারি সেই বিষয়ে তাদের মতামতগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা কন্টিনিউভাবে পরিচালনা করবো ভবিষ্যতে। সরকার ইতিমধ্যে চিন্তা করেছে আমাদের পর্যটকবৃন্দ যাওয়ার পরে সেন্ট মার্টিনের যে প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে পরিচ্ছন্নতার যে একটা সমস্যা দেখা যায় সেটিকে সমাধান করবার জন্য সরকার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। 8.5 কিলোমিটার আয়তনের এই দ্বীপে বাস করেন 10,500 মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। 4 মাস ধরে পাবনার হাসপাতালগুলোতে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, ফলে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে বেশি দামে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন তারা। রোগী বেড়ে যাওয়ায় ভ্যাকসিনের ঘাটতির কথা বলছেন সিভিল সার্জন। দীর্ঘদিন ধরে পাবনা জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। সম্প্রতি পাবনায় কুকুরের আক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে জলাতঙ্ক ভ্যাকসিনের। বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও রয়েছে সংকট। প্রায় 4 মাস যাবৎ ভ্যাকসিন না থাকায় বিপাকে ভুক্তভোগীরা। আমাদের সদরে পাঠাচ্ছে, আমরা সদরে আসছি, কিন্তু সদরেও নেই। এখন কোথায় যাব? এই টিকাটা ছাড়া আমাদের ফ্লাইট হবে না। সদর হাসপাতাল আসলে মিনিরা বলতেছে যে আমার এই টিকা নাই, আপনার টিকিট করে ডাক্তার সাথে যোগাযোগ করেন। তাহলে আমরা এরকম ভোগান্তি আমরা যাবো কই? সরকারি হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে বেশি দামে। কুকুরে কামড় দেওয়ার পরে যে জলাতঙ্কের টিকা, এটা পাবনার কোনো সরকারি হাসপাতাল পাবনা পৌরসভাতে নাই। এর ফলে উচ্চ মূল্য দিয়ে বেসরকারি কোম্পানির এই টিকাগুলো আমাদের কিনতে হচ্ছে। ভ্যাকসিন নিতে আইছিলাম, তা ভ্যাকসিন পেলাম না, নষ্টে টাকা দিয়ে কিনে নিতে হলো। যদিও দ্রুত এই সংকট নিরসনের কথা জানিয়েছে সিভিল সার্জন। সম্প্রতি দেখা যাচ্ছে যে কুকুরের কামড়ের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে, যে কারণে আমাদের যে প্রত্যাশিত যে ভ্যাকসিনটা আমরা পাই সেই ভ্যাকসিনের পরিমাণটা কিছুটা কমে গেছে। এই বিষয়টা উল্লেখ করে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা চিঠি প্রেরণ করছি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলায় প্রতি মাসে 700 থেকে 800 ভ্যাকসিন প্রয়োজন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। বিলুপ্তির পথে দেশের একটি ভাষা রেং মির্চা। বান্দরবানের দুর্গম পাহাড়ে ম্রো জনগোষ্ঠীর একটি গোত্র কথা বলে এই ভাষায়। এই ভাষাভাষী জীবিত মানুষ এখন মাত্র 6 জন, যাদের বেশিরভাগের বয়স 60 বছরের উপরে। যথাযথ উদ্যোগ নেওয়া না হলে ভাষাটি বিলুপ্ত হতে পারে, শঙ্কা সচেতন মহলের। বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রো জনগোষ্ঠীর এক গোত্রের ভাষা রেং মির্চা। বর্তমানে এ ভাষায় কথা বলতে পারেন মোটে 6 জন। জীবিত এই 6 ব্যক্তি আবার 2 উপজেলার 4 পাড়ায় বাস করছেন। সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য মিল থাকায় ম্রো জনগোষ্ঠীর মূল স্রোতে মিশে গেছেন তারা। ফলে নিজের মাতৃভাষা ভুলেছে রেং মির্চা ভাষীর নতুন প্রজন্ম। 2021-এ এসে যে মাত্র 6 জন দাঁড়ালো, এই 6 জন না থাকলে কিন্তু বাংলাদেশ থেকে পুরো রেং মির্চা ভাষা হারিয়ে যাবে। আলীকদমের সদর ইউনিয়নের ক্রাসিং পাড়ায় 22টি ম্রো পরিবারের মধ্যে 7টি পরিবারের রেং মির্চা ভাষী। তবে এ পাড়ার 3 জন ছাড়া এ ভাষায় কেউ কথা বলতে জানে না। ভাষাটা বলে গেছে, পুরোপুরি জানে না। রেং মির্চা ভাষীরা জানান, একসময় আলীকদমে থাকা অনেক রেং মির্চা পরিবার ম্রো জনগোষ্ঠীর মূল স্রোতে মিশে গিয়ে নিজের মাতৃভাষা ভুলে গেছে। একসময় পাড়ার সবাই রেং মির্চা পরিবার ছিল, পরে অনেকে বার্মা ও ভারতে চলে যায়, কেউ আলীকদমের অন্য জায়গায় চলে যায়, কেউ কেউ মারা গেছে। এসব কারণে রেং মির্চা ভাষাভাষীর মানুষ কমে যায়। নিজের ভাষায় কথা না বলতে বলতে মাতৃভাষা ভুলে গেছেন জানান 2 রেং মির্চা ভাষী। আগে ছোট ভাইরা থাকতে রেং মির্চা ভাষায় কথা বলতাম, এখন নিজের ভাষায় কথা বলার কেউ নেই, এই কারণে আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে। আমার 2 মেয়ে, 1 ছেলে রয়েছে। তারা কেউ রেং মির্চা ভাষা বলতে পারে না, এমনকি আমিও পুরোপুরি বলতে জানি না। নানা উদ্যোগে সংরক্ষণের ব্যবস্থা না নিলে বিলুপ্ত হতে পারে রেং মির্চা ভাষা। ডিবিসি নিউজ ডেস্ক।
আর কিছুক্ষণ পর বিপিএল এর শিরোপা জয়ী ফরচুন বরিশাল দলকে দেয়া হবে সংবর্ধনা। বরিশালের বেলস পার্কে মঞ্চ প্রস্তুত। হোম টিমকে স্বাগত জানাতে মুখিয়ে বরিশালবাসী। এরই মধ্যে চার্টার্ড বিমানে তামিল ইকবালরাও পৌঁছে গেছেন উৎসবের নগরীতে। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ী ফরচুন বরিশাল দলের সংবর্ধনার পর রয়েছে কনসার্ট। দুপুর 2টা থেকে শুরু হওয়া ফ্যান মিট আপ চলবে বিকেল 5টা পর্যন্ত। 2024 ও 2025 বিপিএল এর ট্রফি নিয়ে বরিশালবাসীর সাথে চলবে সেলিব্রেশন। এতে অংশ নিতে প্রায় 4000 ক্রিকেট প্রেমী জড়ো হয়েছেন সেখানে। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।